আপনাকেই প্রশ্ন করছি যে এমপি এসছি, এমএলএ এসছি, পঞ্চায়েত সমিতির আমাদের এখানে সভাপতি এসছি, ব্লক সভাপতি এসছি। আপনি পঞ্চায়েতগুলো দেখুন, প্রধান উপপ্রধান নিয়ে যদি পরিসংখ্যান করেন অধিকাংশই এসছি। এবং আমার যেটা প্রশ্ন, যেটা আমি বারে বারে এর আগেও বলেছি, যে জেনারেল সিটে এসসিদের দাঁড় করিয়ে ক্ষমতা বলে তাদেরকে জেনারেল করে, জেনারেল যে একটা নির্দিষ্ট অল্প সংখ্যক কোটা সেটাকে বঞ্চিত করা হয়েছে। নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো, একেবারেই গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যেন কিছুটা আড়াআড়ি চেহারা দেখা গেল। কেন দর্শক, গত পরশু রাজ্য কমিটি থেকে ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের ক্ষেত্র, আর সেখানেই একেবারে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হয়েছেন কাজল রায়। এমতো অবস্থায় গোঘাটের তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন ব্লক সভাপতি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, তিনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন। অর্থাৎ মনোরঞ্জন পাল, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, তো তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। কি মন্তব্য করলেন? মন্তব্যটা হচ্ছে এটাই যে গোঘাট বিধানসভায় এসসিদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ শুধু তাই নয়, তিনি এরই মধ্যে বললেন যে যারা সাধারণ জায়গায় বসবাস করেন, অর্থাৎ জেনারেল কাস্টের মানুষদের নাকি মুন্ডচ্ছেদন করছে। অর্থাৎ জেনারেল কাস্টের মানুষদের যে সিট, সেই সিটেতেও নাকি এসসি সম্প্রদায়ের মানুষদেরকে সেই সিটে দাঁড় করিয়ে তাদেরকে ক্ষমতা বলে ওই এসসিদেরকেও নাকি জেনারেল ঘোষণা করা হয়েছে, এবং সেটাও নাকি ক্ষমতার বলে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল। তিনি প্রাক্তন ব্লক সভাপতিও বটে। একেবারেই যে রাজ্য নেতৃত্ব থেকে যে সাংগঠনিক রদবদল ঘটেছে, আর সেই রদবদলের পরেই 48 ঘন্টা কাটতে না কাটতেই বিস্ফোরক মন্তব্য গোঘাট 1 নম্বর তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার লিডার মনোরঞ্জন পাল। তিনি কিছুটা ক্ষোভ, কিছুটা অভিমান যেন তার গলায় ঝরে পড়লো। কি ছিল সেই ক্ষোভ আর অভিমান? চলুন আপনাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। না না, ব্যক্তিগত ব্যাপারটা ক্ষোভের কোনো প্রশ্নই নেই, আর ব্যক্তিগত এর কোনো ব্যাপারই কিছু নাই। এটা দলীয় সিদ্ধান্ত। আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে এটা আমার মান্যতা, প্রথমেই আমার কর্তব্য। আমি নিজে সেই জন্য গেছিলাম, এবং যে ওই অনুষ্ঠানে যোগদান করেছি, এবং যতটা আমার যারা অনুগামী আছে প্রত্যেককে বলেছি যে যাতে তার প্রতি যে মান্যতা দেওয়া, সেই মান্যতা তারা যেন দেয়, সেই কথাও আমি প্রত্যেককে বলেছি। এখানে কোনো বিতর্ক নেই। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে গোঘাট 1 নম্বর ব্লক নয়, গোঘাট বিধানসভা, আগামী বিধানসভা ভোটে জিততে হবে। আপনাকেই প্রশ্ন করছি যে এমপি এসছি, এমএলএ এসছি, পঞ্চায়েত সমিতির আমাদের এখানে সভাপতি এসছি, ব্লক সভাপতি এসছি। আপনি পঞ্চায়েতগুলো দেখুন, প্রধান উপপ্রধান নিয়ে যদি পরিসংখ্যান করেন অধিকাংশই এসছি। এবং আমার যেটা প্রশ্ন, যেটা আমি বারে বারে এর আগেও বলেছি, যে জেনারেল সিটে এসসিদের দাঁড় করিয়ে ক্ষমতা বলে তাদেরকে জেনারেল করে, জেনারেল যে একটা নির্দিষ্ট অল্প সংখ্যক কোটা সেটাকে বঞ্চিত করা হয়েছে।
এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, জেনারেলরা এসসিতে রূপান্তরিত হচ্ছে। আমাকে অনেক আমার বন্ধু, আমার প্রতিবেশী এবং আমার শুভানুধ্যায়ী এবং আমার দলের কর্মীরা অনেকে প্রশ্ন করেছে যে বর্তমান দিনে দাঁড়িয়ে কোনো কি আইন আছে, কোনো কি পন্থা আছে জেনারেল এসসি হতে পারে? তাহলে আমরা সব এসসি হয়ে যেতাম, তাহলে সর্বময় এসসি হয়ে যেত, তাহলে মিটে যেত কাজ, কোনো জায়গাটা থাকে না। তা আমি এখানে আপনাদের কাছেই প্রশ্ন রাখছি, আপনারা মিডিয়ার লোক, আপনারা প্রত্যেকটা গ্রামে মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ, আপনি আমাকে তথ্য দিয়ে বলুন, আমি আপনাকে তথ্য দিয়ে বলবো যে কোনো দিগের পাড়া, বাগদি পাড়া, এসসি পাড়ায় আপনি যাবেন, 10টা হলো, হ্যাঁ, তারা আজকে সিপিএমের কিচ্ছু নেই, নেতা নেই, কর্মী নেই, কিছুই নেই, কিন্তু তারা এখনো বলে আমি সিপিএমের লোক। কেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 70টার উপরে প্রকল্প, যে প্রকল্পের বিন্যার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে হাঁড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প সেখানে উপস্থিত, দুয়ারে দুয়ারে প্রকল্প নিয়ে ঘুরছে আধিকারিকরা। তাহলে এখনো 14 বছর পেরিয়ে 15 বছর পড়লো মমতা সরকার, আমার মনে কষ্ট হয়, আমি একজন এই দলের প্রতিষ্ঠাতা হিসেবে আমার মনে কষ্ট হয় যে এখনো মানুষ কেন ভাবতে পারলে না দলটা আমার, তৃণমূল কংগ্রেস দল আমার দল। এইখানেই আমার প্রশ্ন, এটা কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা, না পরিষেবার ব্যর্থতা, না মানুষের সঙ্গে যোগাযোগের ব্যর্থতা? এটা তো ভাবতে হবে সামনের দিকে। আমাকে বহু, আজকে এই জায়গাটা আমি গতকাল এবং গত পরশু, সামনে পুজো, অনেক মধ্যবিত্ত পরিবার আমার কাছে এসেছে, দাদা প্রত্যেক বছরই তো তুমি জামা প্যান্ট করে কিছু দাও গো, তা এবছর আমি বললাম দেখ আমি তো আর কোনো ন্যূনতম পদেও নাই, মানে আমি সাধারণ পদের চেয়েও একটা জায়গায়, এলাকা না ব্লক, অঞ্চল, জেলা, কোনো কমিটি বা কোনো নেতৃত্ব, কোনো জায়গা প্রশাসন, সাংগঠনিক কোনো জায়গাতে আমি নাই। তবুও মানুষ তো আমার কাছে আসছে, তার মনের কথা, দুঃখের কথা, তাদের অর্থনৈতিক পরিকাঠামোর কথা আমার কাছে তুলে ধরছে। তা আমি দেখেছি মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবারে এমন অর্থ সংকট যে তার বইয়ের লক্ষ্মী ভাণ্ডারটা 2 মাস জমিয়ে রেখেছে, সেই টাকাতে কোনো রকমের ছেলে মেয়েগুলো পোশাক যাতে হয়। তাহলে এই যে জায়গা, চাষের, আমরা চাষি প্রধান দেশ, আজকে ধানে লস, আজকে আলুই লস, আজকের দিনে দাঁড়িয়ে কৃষিজাত যে পণ্য যেটাকে নিয়ে সাধারণ পরিবার চলে, তারা চাষ করে লসের রান করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাধারণের অর্থনৈতিক পরিকাঠামোর অবস্থা খুব কাহিল। তারা এই পুজোয় নতুন জামা প্যান্ট সব পরিবার কিনে আনতে পারবে না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখেছি, তুমি একটা এসসি পাড়ায় যাও, সেই এসসি পাড়ায় এক একটা বাড়িতে সরকারি অনুদান, তার বৃদ্ধ বাবা মা পেনশন পাচ্ছে 1200 টাকা করে,
লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তাদের বাড়িতে তাদের যে চাল, মিড ডে মিলের চাল, মিড ডে মিল বলছি, রেশনের চাল, তাদের যে বাড়িতে যে পৌঁছাচ্ছে, তাদের অভাব অনটন বলে জায়গা নাই। তারা কিন্তু আজকে সম্পূর্ণভাবে মধ্যবিত্ত পরিবারের চেয়ে অর্থনৈতিক পরিকাঠামো এগিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি মধ্যবিত্ত পরিবার, সাধারণ পরিবারের দিকে না যদি সরকারের বা নেতৃত্বের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের না যদি দৃষ্টি থাকে, তাহলে তো আগামী দিনে মধ্যবিত্ত পরিবার পরপর ধ্বংস হতে হতে আজকে এমন একটা জায়গায় পড়বে যে দুটো শ্রেণী থাকবে, এক উপর এক মানে নামো। এই যে মধ্যবিত্ত বলে মাঝের ক্লাস বলে কোনো কিছু থাকবে না। এটা থেকে উঠে আসতে হবে, কি করে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। আজকে আমার কাছে বহু বৃদ্ধ মানুষ, তারা জেনারেল কাস্টের মানুষ, তাদের কোনো পেনশন নাই, কারো 80 বছর, কারো 85 বছর, কারো 70-75 বছর বয়স। তারা কোনো রকমে সংসারে অবহেলিত, লাঞ্ছিত। তারা যে ওষুধ কিনবে সেই পয়সাটাও তার নিজস্ব সেই জায়গায় নাই। কিন্তু আমি দেখেছি যে সরকারের অনুদান SC ST, কিছু ক্ষেত্রে ওবিসি, তাদের যে জায়গা, তাদের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আমি সাধুবাদ জানাবো সরকারকে, যে তাদের এই অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের যে জায়গাটা সরকার থেকে তুলে ধরেছে। কিন্তু আমার কাছে প্রশ্ন একটাই, যে এত দেওয়ার পরেও যে 38-40% SC ST নিয়ে প্রায় 45% আমার গোঘাট 1 নম্বর ব্লকে আজকে SC ST সংগঠন, বাগদি কালচার সংগঠন, বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষ পরিষেবা পাচ্ছে, মানুষের দুয়ারে তুলে ধরছে সব কিছু। আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই জায়গায় হচ্ছে। তো সেই জায়গা হোক, এটা সরকারের কর্তব্য, সরকার তাদের দিকে থাকবে। কিন্তু তাদের যে ভোট 40-45%, আমি দৃঢ়ভাবে বলছি, আমি পরিসংখ্যানভাবে বলছি, আমি ভোটার লিস্টের রেজাল্ট হিসেবে বলছি, SC ST ভোট 20-25% বেশি সরকারের পকেটে নাই। আমি একজন কর্মী, তৃণমূলের কর্মী হিসেবে দুঃখ হয়, কেন হবে, কেন? এই প্রশ্নটা আমার মনে জেগেছে। যত দোষী হোক, যত বিতর্কই থাক, আমি সেই জন্যই প্রশ্নটা সাধারণ বুদ্ধিজীবী মহল এবং মানুষের কাছে তুলে ধরেছি। সামনেই তো বিধানসভা ভোট, এই কারণেই কি গোঘাট বিধানসভা বারবার হাতছাড়া হয়েছে বলে মনে করছেন? সেটা বিশেষজ্ঞরা বলতে পারবে, তবে এটাও একটা কারণ। আজকে তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত। মধ্যবিত্ত পরিবার যার 40% ভোট, যে ভোটের উপর সমস্ত ডানপন্থী দল, শুধু তৃণমূল নয়, বিজেপিও তাকিয়ে আছে। সেই দলটা কিন্তু, সেই জায়গাটা কিন্তু তৃণমূলের মূল ভোট ব্যাংক। তাদের দিকে তো দেখতে হবে। তাদেরকে যদি পর পর করে পেটে আমি লাথি মারি, সে কতদিন আমার ঘরে থাকবে? বঞ্চিত করায় ভালো, কিন্তু বঞ্চিতকে নিঃশেষিত করতে গেলে পরে আগামী দিনে তার ফল ভোগ করতে হবে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল,
গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।